বেসিক্যালি টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা দেখেছি যে রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়েজ বা রেস্ট্রিকশান এনজাইমস, পলিমারেজ এনজাইমস, লাইগেজ, ভেক্টরস আর হোস্ট অর্গানিজমস এইগুলো প্রয়োজন হয়। তো রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়েজ প্রথম 1963 সালে ইকোলাই ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশান গ্রোথ ফ্যাক্টর হিসাবে দুটো ফ্যাক্টরকে আইসোলেট করা গেছিল। তো তার মধ্যে একটি ডিএনএতে মিথাইল গ্রুপ অ্যাড করেছিল এবং অন্যটি ডিএনএকে কাটতে সাহায্য করেছিল। তো এই রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়েজ পরবর্তীকালে আমরা এটাকে নামকরণ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পেসিফিক রিজিয়ান যেখানে কিন্তু ওই রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়েজ কাট করতে পারছে। যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই একটা ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, তাহলে দেখতে পাবো একটা ফরেন ডিএনএ রয়েছে। সেই ফরেন ডিএনএকে কি করেছে না কোনো ভেক্টর ডিএনএ প্লাজমিড প্রথমে এই ভেক্টর ডিএনএ প্লাজমিড ভেক্টরটাকে স্পেসিফিক রিজিয়নে কাটবে। কাটার পর তখন ওই ফরেন ডিএনএর যে কোনো একটা পার্টিকুলার জিনটাকে নিয়ে ওই কাটার স্থানে ওটাকে ইনসার্ট করা হলো, দিয়ে লাইগেজ এনজাইম দিয়ে ডিএনএ লাইগেজ দিয়ে ওখানে সিল করে দেওয়া হলো। সিল করে দেওয়ার পর ওই আর্টিফিশিয়াল প্লাজমিডটাকে তখন ট্রান্সফরমেশনের মাধ্যমে ইকোলাইয়ের মধ্যে ট্রান্সফার করা হয়েছে। তখন যখন ইকোলাই রিপ্রোডিউস করবে তখন দুটো ইকোলাই তৈরি করবে, আর ওই রিকম্বিনেন্ট যে ফরেন ডিএনএ এবার সেখানে কিন্তু প্রত্যেকটা ইকোলাইতে তৈরি হবে। আলটিমেট আমরা দেখলাম যে রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়েজ একটি স্পেসিফিক ভেক্টর ডিএনএ বা প্লাজমিডকে কেটে ওখানেও একটা ফরেন ডিএনএকে এন্ট্রি করতে সাহায্য করেছে। এবার দেখব ক্লোনিং ভেক্টর। সেই ক্লোনিং ভেক্টর কী কাজ করে। তো ক্লোনিং ভেক্টরস আর অলসো কল্ড ভেহিকেলস ফর ক্লোনিং, অর্থাৎ আমরা যে ফরেন ডিএনএটাকে ক্লোন করার জন্য যেটাকে ইউজ করে থাকি তাকে বলা হয় ক্লোনিং ভেক্টর। দ্য ভেক্টরস আর ডিএনএ molecules that can carry a foreign DNA segment and replicate inside the host cell, অর্থাৎ ওই হোস্ট সেলের মধ্যে যখন ফরেন ডিএনএ ঢুকবে তাকে রেপ্লিকেট করতে সাহায্য করবে। আমরা অলরেডি আলোচনা করেছি যে ক্লোনিং ভেক্টরগুলো যেমন প্লাজমিড, ব্যাকটেরিওফাজ, কোষমিড, তারপর ফাজমিড এবং ওয়াইএসি যেটাকে বলা হয় ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, বিএসি অর্থাৎ ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, আর রয়েছে ট্রান্সপোজনস ওর ভাইরুসেস। তাহলে এই যে যতগুলো আমরা নাম বললাম এগুলো সব ক্লোনিং ভেক্টরের উদাহরণ। এবার দেখব আউট অফ দিস ভেক্টর প্লাজমিড ভেক্টর অ্যান্ড ব্যাকটেরিওফাজ ভেক্টরস আর কমনলি ইউজড। তাহলে আমরা বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ করে থাকি প্লাজমিড এবং ব্যাকটেরিওফাজ। প্লাজমিডের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা জানি যে প্লাজমিড কাকে বলে। একটা ব্যাকটেরিয়ার যেমন নিজস্ব ক্রোমোজোম রয়েছে, তার পাশাপাশি ডাবল স্ট্যান্ডার্ড এক্সট্রা ক্রোমোজোমাল সেলফ রেপ্লিকেটিভ যে ডিএনএটা থাকে তাকে আমরা বলে থাকি প্লাজমিড। তো এখানে সেই কথা বলছে যে প্লাজমিড ইজ এ স্মল এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ মলিকুলস উইদিন এ প্রোক্যারিওটিক সেল দ্যাট ক্যান রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি, তখন তাকে আমরা প্লাজমিড বলে থাকি। তো দে আর ফাউন্ড কমনলি এ স্মল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকুলস ইন ব্যাকটেরিয়া। তাহলে আমরা বেসিক্যালি ব্যাকটেরিয়াতেই এই প্লাজমিডটাকে পেয়ে থাকি, আর এটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অবশ্যই। দেখো এবার ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ক্লোনিং ভেক্টর হিসাবে ব্যবহার করা হয়, এই ব্যাকটেরিওফাজ ইজ এ টাইপ অফ ভাইরাস দ্যাট ইনফেক্ট ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিওফাজ নামকরণ এই কারণেই করা হয়েছে কারণ এরা শুধুমাত্র ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে। এবার ইনফেক্ট দ্য ওয়ার্ড ব্যাকটেরিওফাজ লিটারালি মিনস ব্যাকটেরিয়া ইটার, অর্থাৎ ব্যাকটেরিয়াকে সে ধ্বংস করতে পারে। বিকজ ব্যাকটেরিওফাজ ডেস্ট্রয় দেয়ার হোস্ট সেল, অর্থাৎ ব্যাকটেরিয়া শরীরে ব্যাকটেরিওফাজ যখন এন্ট্রি করবে তখন তাদের লাইফ সাইকেল যখন চালাবে লাইটিক বা লাইসোজেনিক সাইকেল চালিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, এই জন্য তার নাম ব্যাকটেরিওফাজ। অল ব্যাকটেরিওফাজ আর কম্পোজড অফ নিউক্লিক অ্যাসিড মলিকুলস দ্যাট ইজ সারাউন্ডেড বাই এ প্রোটিন স্ট্রাকচার। আমরা জানি যে তার জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে নিউক্লিক অ্যাসিড হিসাবে এবং তার বাইরে একটা প্রোটিন কোড থাকবে যেটাকে আমরা ক্যাপসিড বলে থাকি। এবার দেখব আমরা কোষমিড, এটাও একটা ক্লোনিং ভেক্টর। তো কোষমিডের ক্ষেত্রে কি কোষ প্লাস প্লাজমিড ভেক্টর,
অর্থাৎ দ্য টার্ম কোসমিড ইজ কম্বাইন্ড উইথ টু ওয়ার্ডস, এটা হচ্ছে কোষ আর এটা হচ্ছে মিড। কী জিনিস না, এখানে কোষ সিকোয়েন্স আর 200 বেস পেয়ার লং নিউক্লিওটাইড সিকোয়েন্স দ্যাট আর রেকগনাইজড ফর প্যাকেজিং এ ফাস্ট ডিএনএ মলিকুলস ইনটু দ্য প্রোটিন ক্যাপসুল। অর্থাৎ এখানে কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা হয় কোষমিট। এখানে প্রথমে যে কোষ সিকোয়েন্সটা থাকবে তার ক্ষেত্রে 200 বেস পেয়ারের একটা লং নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকবে, যেটা কি না ডিএনএ প্যাকেজিংকে সাহায্য করবে। এবং আদার্স যদি আমরা দেখি যে কোষমিট সংক্রান্ত, তাহলে কোষ ইজ টেকেন ফ্রম কোষ সাইড অফ ল্যামডা ফাজ, অর্থাৎ আমরা কোষ যে ফ্যাক্টরটা এটাকে আমরা নিয়েছি ল্যামডা ফাজ থেকে, ল্যামডা ফাজ। অন্যদিকে মিড টেকেন ফ্রম প্লাজমিড ডিএনএ, অর্থাৎ আমরা ল্যামডা ফাজ ব্যাকটেরিয়া থেকে না ভাইরাস থেকে নেওয়া হচ্ছে কোষ ফ্যাক্টর, আর যেটা মিড ফ্যাক্টর, এই মিড ফ্যাক্টরটা না হবে কোথা থেকে, ব্যাকটেরিয়ার আমরা প্লাজমিড থেকে নিব, ব্যাকটেরিয়া প্লাজমিড থেকে আমরা মিড ফ্যাক্টর নেব। তাহলে এইভাবে কোষমিট ওয়াজ ডেভেলপড ফর দ্য ফার্স্ট টাইম বাই কলিন অ্যান্ড হোনস। তাহলে এই দুজন সায়েন্টিস্ট 1978-এ তারা এই দুটো ফ্যাক্টরকে আইসোলেট করে আর্টিফিশিয়ালি তারা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করতে সক্ষম হয়েছেন। কোষমিট ক্যান টেকেন এ ক্লোন ডিএনএ ফিঙ্গার ফ্র্যাগমেন্টস আপ টু 45 kb ইন লেন্থ। আমরা এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে কোষমিটের যে ক্যাপাসিটি ডিএনএ ফ্র্যাগমেন্টকে ক্লোন করার জন্য, তার ক্যাপাসিটি কত, 45 kb লেন্থ। তো তার আগে কিন্তু প্লাজমিটগুলো তারা লেন্থ খুব কম ছিল, এখানে কিন্তু আস্তে আস্তে বাড়ছে। প্লাজমিট 5 to 10 kb মতন ডিএনএকে ক্লোন করতে পারে, কিন্তু এখানে কোষমিটের ক্ষেত্রে 45 লেন্থ। তাহলে আমরা যেটা কৃত্রিমভাবে প্রস্তুত করতে সক্ষম হয়েছি, এগুলো কিন্তু আস্তে আস্তে করে তাদের ফ্র্যাগমেন্টের যে বেস পেয়ারগুলো বাড়াচ্ছে এবং তারা ক্লোন করতে সক্ষম হচ্ছে। নেনাদার কোষমিট সংক্রান্ত আমরা যদি দেখে নিই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা ব্যাকটেরিওফাজ লাগছে এবং একটা ব্যাকটেরিয়া লাগছে। ব্যাকটেরিওফাজ থেকে কোষ ফ্যাক্টরটাকে কালেক্ট করা হয়েছে, কোষ সাইডটাকে ওই ভাইরাসের জিনোমিন থেকে, আর অন্যদিকে মিড ফ্যাক্টরটা আমরা প্লাজমিড থেকে নিয়ে কম্বাইন করে কোষমিট প্রস্তুত করা হয়েছে। তো নেক্সট দেখব ফাজমিট, এটিও একটা অ্যানাদার ক্লোনিং ভেক্টর। তো ফাজমিট ইজ এ কম্পোজিট স্ট্রাকচার মেড আপ অফ ব্যাকটেরিওফাজ অ্যান্ড প্লাজমিড। তাহলে যেভাবে কোষমিটের ক্ষেত্রে দেখছিলাম আমরা কোষ ফ্যাক্টরটা নেওয়া হয়েছিল ল্যামডা ফাজ ভাইরাস থেকে, মিড ফ্যাক্টরটা নেওয়া হয়েছিল প্লাজমিড থেকে, এখানেও ফাজমিটের ক্ষেত্রেও ব্যাকটেরিওফাজ এবং প্লাজমিড অর্থাৎ ব্যাকটেরিয়ার প্লাজমিড দুটো কম্বাইন করে ফাজমিট তৈরি করেছে। দে আর ইউজড ফর ক্যারিং লার্জার ডিএনএ সিকোয়েন্স। এটা কিন্তু আরও কিন্তু আমরা দেখতে পাবো ফাজমিট যেটা কোষমিট যেটা 45 kb, কিন্তু এখানে আমরা আরও তার থেকে বেশি ডিএনএকে সেই ক্লোনিং করতে পারে বা ক্লোনিং করে, যেটা প্লাজমিটের ক্ষেত্রে। নেক্সট এটা খুবই ইম্পর্টেন্ট যে পোর্শন, যেটা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। বায়োটেকনোলজিতে এর বিপুল ব্যবহার করা হয় এখন। তার কারণ হচ্ছে কেন, দিস আর ইউজড ফর ক্লোন ডিএনএ ফ্র্যাগমেন্টস অফ মোর দেন 1 MB, অর্থাৎ 1 MB যেটা মেগা বেস পেয়ার, এটাকে আমরা ব্যবহার করে থাকি ক্লোনিং করার জন্য, যেটা মেগা বেস পেয়ার কত, 10⁶ BP ইন সাইজ। দেয়ারফর দে আর হ্যাভ এক্সপ্লয়েড এক্সটেন্সিভলি ইন ম্যাপিং দ্য লার্জ জিনোম। যেমন আমরা হিউম্যান জিনোম প্রজেক্টের ক্ষেত্রে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমকে ব্যবহার করতে সক্ষম হয়েছি। কেন না, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম লার্জ বা লেন্থ যদি আমরা দেখি ডিএনএর ক্ষেত্রে, সেটা কিন্তু অনেকটা বেশি, বা বেস পেয়ার যদি হিসাব করি আমরা 10⁶ বেস পেয়ার আমরা ক্লোন করতে পারি। তো এই জন্য হিউম্যান জিনোম প্রজেক্টের ক্ষেত্রে আমরা YACকে ব্যবহার করেছি হিউজভাবে। তাহলে প্রত্যেকটা ক্লোনিং ভেক্টরের নিজস্ব আইডেন্টি রয়েছে। সেই আইডেন্টিটা কি, বেসিক্যালি আমরা কত বেস পেয়ারের ডিএনএকে ক্লোন করতে পারবো তার উপর ডিপেন্ডেন্ট। তো দেখো নেক্সট যেটা বলছে যে দিস ভেক্টর কন্টেইনস দ্য টেলোমেরিক সিকোয়েন্স, দ্য সেন্ট্রোমিয়ার অ্যান্ড দ্য অটোনমাসলি রেপ্লিকেটিং সিকোয়েন্স ফর ইস্ট ক্রোমোজোম। ওকে, তাহলে এখানে টেলোমেরিক সিকোয়েন্স থাকবে এবং ইস্ট ক্রোমোজোমের কিছু সিকোয়েন্স থাকবে যেটা অটোমেটিক্যালি রেপ্লিকেট করবে, প্রতিলিপিকরণ গঠন করতে পারবে। দে অলসো কন্টেইন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ সাইট অ্যান্ড জিনস হুইচ অ্যাক্ট এজ এ সিলেক্টেবল মার্কার জিন ইন ইস্ট। তাহলে এখানেও সেরকম আমরা রেস্ট্রিকশন সাইট দেখতে পাবো এবং কিছু সিলেক্টিভ মার্কার জিন দেখতে পাবো, যেগুলো এগুলোকে আইডেন্টিফাই করতে এবং
ফরেন ডিএনএকে এন্টার করতে সাহায্য করবে। তো এখানে একটা ওয়াইএসি বা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের স্ট্রাকচার দেখানো হয়েছে, যেটা কিনা ক্লোনিং ফ্যাক্টর হিসাবে ব্যবহার করা হয়। তো এখানে আমরা মার্কার জিন দেখতে পাচ্ছি, মার্কার এ এবং মার্কার বি, তারপর এমপিসিএন রেজিস্ট্যান্স জিন দেখতে পাচ্ছি, এবং এছাড়া আমরা আরও কিছু মার্কার জিন দেখতে পাবো। তো তাছাড়া একটা আদর্শ যে ক্লোনিং ফ্যাক্টরের যে বৈশিষ্ট্যগুলো হওয়া উচিত, যেমন ওরাইসি অরিজিন অফ রেপ্লিকেশন সাইট, রেস্ট্রিকশন সাইট যেটা ইকোয়ার1-এর জন্য। এছাড়া আমরা আরও কিছু স্পেসিফিক মার্কার জিন দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের আইডেন্টি করতে সাহায্য করছে। এবার দেখব আমরা ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম অর্থাৎ বিএসসি, এটাও কিন্তু এনাদার artificial cloning vector. These are vectors based on natural extrachromosomal plasmid of E. coli. তো এখানে the vectors can accommodate up to 300 to 350 kb foreign DNA and are also being used genome sequence project. ওকে, তাহলে এখানে কিন্তু এটা ওয়াইএসির মতন না হলেও এটা কিন্তু 300 থেকে 350 কেবি ফরেন ডিএনএকে ক্লোন করতে পারে। এটাও আমরা হিউম্যান জিনোম প্রজেক্টের সিকোয়েন্স জানার জন্য এই ক্লোনিং ভেক্টরকে আমরা ব্যবহার করে থাকি। তো এনাদার যেটা আমরা ক্লোনিং ভেক্টর নাম হচ্ছে কি তোমার ট্রান্সপোজনস বা ভাইরাস। তো ট্রান্সপোজন কিংবা ভাইরাসের ক্ষেত্রেও সে একইভাবে আমরা ক্লোন করে থাকি। তো দেখো এখানে যে বলছে ট্রান্সপোজনস আর ইউনিট অফ ডিএনএ হুইচ ক্যান মুভ ফ্রম ওয়ান ডিএনএ মলিকুলস টু অ্যানাদার, হ্যান্স আর সেড টু বি মোবাইল। অর্থাৎ হচ্ছে কি এখানে যে ডিএনএ ক্লোনিং ভেক্টর হিসাবে ব্যবহার করছি ট্রান্সপোজন বা ভাইরুসেস। তো ট্রান্সপোজনের ক্ষেত্রে আমরা জানি যে ডিএনএটা কিন্তু ওয়ান প্লেস থেকে অন্য অ্যানাদার প্লেসে সে কিন্তু মুভ করতে পারে। তো বেসিক্যালি কী হয়, একটা ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা হোমোলোগাস পেয়ার দেখতে পাই, সেখানে যে হোমোলোগাস পেয়ারে যে সিস্টার নন সিস্টার ক্রোমাটিন রয়েছে, কিংবা ট্রান্সপোজনের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম দুটো বা নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ডিএনএ ফ্র্যাগমেন্টকে সে কিন্তু মুভ করতে পারে। দে আর অলসো কল্ড, এই জন্য তাকে কী বলা হয়, ট্রান্সপোজম এলিমেন্ট বা মোবাইল জিন কিংবা জাম্পিং জিন বলা হয়। একই তিনটা টার্ম আমরা ব্যবহার করছি এখানে, যে জাম্পিং জিন বা মোবাইল জিন কিংবা ট্রান্সপোজেবল এলিমেন্ট। এবার ট্রান্সপোজন ওয়ার ফার্স্ট অবজার্ভড বাই বারবারা ম্যাকলিন্টন 1951-এ মেইজল্যান্ড অর্থাৎ ভুট্টা গাছে তিনি ফার্স্ট এই ট্রান্সপোজন জিনটাকে আইসোলেট করেন এবং তিনি ফার্স্ট অবজার্ভ করেছিলেন। বারবারা ম্যাকলিন্টন 1951-এ এই কথা বলেছিলেন তিনি। এবার ফিচার্স অফ ক্লোনিং ভেক্টর অলরেডি আমরা বলা হয়েছে যে একটা আইডেন্টিক্যাল, একটা হচ্ছে কি আইডিয়াল ক্লোনিং ভেক্টরের কী কী ফিচার্স থাকা উচিত, যেমন অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থাকবে, সিলেক্টেবল মার্কার জিন থাকবে, ক্লোনিং সাইট থাকবে, এছাড়া ভেক্টরস ফর ক্লোনিং জিন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। এই বৈশিষ্ট্যগুলো একটা আইডিয়াল ক্লোনিং ভেক্টরে থাকা উচিত। তো ফার্স্ট যদি আমরা আলোচনা করি হোয়াট ইজ অরিজিন অফ রেপ্লিকেশন বা ওরাইসি, তাহলে ওরাই মধ্যে যে ইট ইজ দ্য সিকুয়েন্স ফ্রম হোয়ার রেস্ট্রিকশন স্টার্ট ফর দ্য পিস অফ ডিএনএ ফরেন ডিএনএ। আমরা রেপ্লিকেশন যখন পড়িয়েছিলাম তাহলে সেখানে বলেছিলাম যে একটা ডিএনএ যখন আনউইন্ডিং হবে সেটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তাহলে সেই রেপ্লিকেশন ফর্কে একটা স্পেসিফিক রিজিয়ন থাকবে যেখান থেকে কি হবে না তোমার রেপ্লিকেশন স্টার্ট হবে। তাহলে ওই রেপ্লিকেশন যে জায়গা থেকে স্টার্ট হবে ওটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন সাইট বা ওরাইসি। তাহলে একইভাবে একটা আইডিয়াল যদি আমরা ক্লোনিং ভেক্টর স্টাডি করি তাহলে সেখানেও দেখতে পাবো একটা স্পেসিফিক রিজিয়ন থাকবে, যে রিজিয়ন থেকে কি হয় না রেপ্লিকেশন স্টার্ট হবে, তখন তাকে আমরা কি বলে থাকি, ওরাইসি বা অরিজিন অফ রেপ্লিকেশন সাইট। এনাদার যদি ক্যারেক্টার্স দেখি আমরা একটা ক্লোনিং ভেক্টরের ক্ষেত্রে, তাকে বলবো কি সিলেক্টেবল মার্কার জিন, অর্থাৎ ওই ক্লোনিং ভেক্টরের কিছু কিছু পোর্শনে কিছু সিলেক্টেবল মার্কার জিন থাকবে। ওরা স্পেসিফিক্যালি ওই মার্কার জিন দ্বারা আমরা বাইরে থেকে যখন ফরেন ডিএনএ এন্ট্রি করাবো, তারা ওই মার্কার জিন দ্বারা আমরা বুঝতে পারবো যে ওই ফরেন ডিএনএর উপস্থিতি কোন জায়গায় রয়েছে। তো একইভাবে এখানে আমরা দেখে নেব ভেক্টর অলসো রিকোয়ার্স এ সিলেক্টেবল মার্কার, যেটা অ্যান্টিবায়োটিক টু আইডেন্টিফাই অ্যান্ড এলিমিনেট নন রেজিস্ট্যান্স জিন। আমরা বুঝতে পারছি এখানে যে যারা এই মার্কার জিন কী করবে, সিলেক্টেবল মার্কার জিন, তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে এবং যে রেজিস্ট্যান্স জিনটাকে আমরা প্রবেশ করাচ্ছি সেটা এলিমিনেট করতে বাধা দিবে। তো ট্রান্সফরমেন্ট অ্যান্ড সিলেক্টিভলি পারমিট গ্রোথ অফ দ্য ট্রান্সফরমেন্টস, অর্থাৎ যখন আমরা কোনো ফরেন ডিএনএ এন্ট্রি করাবো তখন এখানে রিকমিনেন্ট তৈরি হয়ে যাবে। তাহলে সেই রিকমিনেন্ট অবস্থায় সে তাকে পারমিট করবে ট্রান্সক্রিপশানে হওয়ার জন্য, ওটাকে কোনোভাবে নষ্ট হতে দিবে না।
তো ট্রান্সফরমেশন ইজ এ প্রসেস থ্রু হুইচ এ পিস অফ ডিএনএ ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য হোস্ট ব্যাকটেরিয়াম। তো আমরা জানি ট্রান্সফরমেশনের মাধ্যমে কি হয়, বহিরাগত কোনো ডিএনএ ব্যাকটেরিয়ামের শরীরে প্রবেশ করানো হয়। জেনারেলি দ্য জিনস এনকোডিং রেজিস্ট্যান্স টু অ্যান্টিবডি সাজ এস টেট্রাসাইক্লিন, এমপিসিলিন, ক্যারামাইসিন, ক্লোরামফেনিকল এটসেট্রা আর ইউজড ফর দ্য সিলেক্টেবল মার্কার জিন ফর ইকোলাই ব্যাকটেরিয়া। তাহলে এই যে আমরা সিলেক্টেবল মার্কার জিনগুলো বললাম অ্যান্টিবডি রেজিস্ট্যান্স, তো যেমন টেট্রাসাইক্লিন, এমপিসিলিন, ক্যারামাইসিন এবং ক্লোরামফেনিকল, এগুলো কিন্তু ওই সিলেক্টেবল মার্কার জিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো এছাড়া আমরা যদি দেখি যে এখানে একটা ক্লোনিং ভেক্টরের পিকচার দেওয়া হয়েছে, তাহলে যেমন এখানে কিছু সিলেক্টেবল মার্কার জিন আছে, তেমনি হিসাবে রেস্ট্রিকশন সাইট থাকবে, ওরাইসি থাকবে, তার পাশাপাশি এ জিন ফর ইন্টারেক্ট, অর্থাৎ এখানে কিন্তু আমরা ওই ফরেন ডিএনএকে এখানে ইন্টিগ্রেট করতে পারি। নেক্সট দেখব আমরা এখানে আরও একটা সিলেক্টেবল মার্কার জিন গিয়ে প্রবেশ করে দেখিয়েছে যে কীভাবে একটা ক্লোনিং ভেক্টরের স্ট্রাকচার হয়। এখানে ইকোলাইয়ের প্লাজমিডটাকে দেখানো হয়েছে। তো এখানে সিলেক্টেবল মার্কার জিন, অরিজিন অর্থাৎ অরিজিন ও রেপ্লিকেশন সাইট, কিছু রিপ্রেসার প্রোটিন থাকবে, রিপ্রেসার জিন থাকবে, প্রোমোটার জিন থাকবে, তার পাশাপাশি কিছু এখানে দেখানো হয়েছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মার্কার জিন। তো অতটা তোমাদের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট এখানে ফিচার্সটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো নেক্সট যদি আমরা দেখি রিকগনিশন সাইট বা ক্লোনিং সাইট, তো অবশ্যই রিকগনিশন সাইট বা ক্লোনিং সাইট বলতে কি বোঝায়, যে টু লিঙ্ক দ্য ফরেন ডিএনএ দ্য ভেক্টর শুড হ্যাভ ভেরি ফিউ প্রিফেয়ারলি সিঙ্গেল রিকগনিশন সাইট। তো এখানে প্রেজেন্স অফ মোর দেন ওয়ান রিকগনিশন সাইট উইল কমপ্লিকেট দ্য জিন ক্লোনিং। ওকে, তাহলে সেখানে কি করবে, ওই রিকগনিশন সাইটে জিন ক্লোনিং করতে সাহায্য করবে। ইফ এ ফরেন ডিএনএ ইজ লাইগেটেড এট দ্য BAM-H1 সাইট, এখানে আমরা BAM-H1 সাইটের ক্ষেত্রে এখানে PBR 322-এর কথা বলা হয়েছে। PBR 322 অলরেডি আমরা ডিসকাস করেছি। তো PBR 322 একটা আর্টিফিশিয়াল ক্লোনিং ভেক্টর, যেটা বলিভার এবং রড্রিগেজ ল্যাবরেটরিতে তারা স্টাডি করে ওটাকে রেডি করেছেন। আমরা জানি যে এটা ওয়ান টাইপ অফ পি কথার অর্থ হচ্ছে প্লাজমিড ভেক্টর, বি এবং আর হচ্ছে বলিভার এবং রড্রিগেজ সায়েন্টিস্টের নাম, আর ল্যাবরেটরি নাম্বার 322। তারা এই আর্টিফিশিয়াল ক্লোনিং ভেক্টর তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তো এখানে ওই BAM-H1 বলে একটা মার্কার জিন সাইট রয়েছে, ওখানে কি হবে না, আমরা দেখতে পাচ্ছি যে ওখানে নির্দিষ্ট টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স এবং এমপিসিলিন রেজিস্ট্যান্ট মার্কার জিন থাকবে। এই দুটো মার্কার জিন সমন্বিত অঞ্চলের মাঝখানে যেটা ফরেন ডিএনএ এখানে এন্ট্রি করবে এবং সে এটা কম্বাইন করে ওখানে কিন্তু সে প্রতিলিপিকরণ গঠন করতে সক্ষম হবে। তো প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল ক্লোনিং ভেক্টর, এটাও কিন্তু আমরা ওই বায়োটেকনোলজিতে লাগে। তো দ্য টিউমার ইন্ডিউসিং প্লাজমিড অফ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউনিফেসিয়েন্স হ্যাজ বিন মডিফাইড ইন্টু ক্লোনিং ভেক্টর হুইচ ইজ নন প্যাথোজেনিক টু দ্য প্ল্যান্ট। আমরা জানি একটা ব্যাকটেরিয়া রয়েছে, তার নাম অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউনিফেসিয়েন্স। তো তার থেকে ওই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউনিফেসিয়েন্সের যে ব্যাকটেরিয়া, তার নিজস্ব ক্রোমোজোম এবং প্লাজমিড যে রয়েছে, সেই প্লাজমিডটার মধ্যে ওটাকে টিআই প্লাজমিড বলা হয়। এই প্লাজমিডটাকে বলা হয় টিআই প্লাজমিড। এই টিআই প্লাজমিডের একটা ডিএনএ থাকে, তাকে বলা হচ্ছে টিডিএনএ। তো এখানে আমরা একটা স্পেসিফিক জিন সিকোয়েন্স পেয়ে যাব, যেটা কিনা টিউমার ইন্ডিউস করবে। অর্থাৎ আমরা জানি প্ল্যান্টের ক্ষেত্রে ক্রাউন গোল বলে একটা ডিজিজ তৈরি করে। ক্রাউন গোল কিছুই নয়, যেমন অ্যানিমেলের ক্ষেত্রে কোনো জায়গায় টিউমার হলে যেমন ফুলে যায়, ঠিক একইভাবে প্ল্যান্টের ক্ষেত্রে যদি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউনিফেসিয়েন্স ইনফেকশন করে, তাহলে তার ওই টিআই প্লাজমিড থাকার কারণে টিডিএনএর জন্য ওই গাছের ওই স্পেসিফিক রিজিয়ানে একটা এক্সট্রা গ্রোথ দেখা যাবে এবং ওটা কিন্তু টিউমারের মতন আউটওয়ার্ড একটা গ্রোথ দেখাবে, যেটাকে আমরা বলে থাকি ক্রাউন গোল। তাহলে এই ক্রাউন গোল ডিজিজ যেটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউনিফেসিয়েন্স করতে দায়ী, তো তার মধ্যে যদি আমরা স্পেসিফিক একটা জিনটাকে ঢুকিয়ে দিই, সে কিন্তু কি করবে না, অ্যানিম্যাল সেলে যদি ইনফেকশন করে, তাহলে তখন সে কিন্তু নন প্যাথোজেনিক হিসাবে জাস্ট ওই ডিএনএটাকে ট্রান্সফার করতে সাহায্য করবে। এটাও কিন্তু আমরা বায়োটেকনোলজিতে ব্যবহার করে থাকি। এছাড়া তো দেখতে পাচ্ছি ইট ইজ স্টিল আনএবল টু ইউজ প্রসিডিওর টু ডেলিভার জিন ফর আওয়ার ইন্টারেস্ট ইন্টু ভেরিয়াস প্ল্যান্ট। আমরা ভেরিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে এইভাবে সিলেক্টেবল মার্কার জিনকে বা সিলেক্টেবল আমরা ফরেন ডিএনএকে ইন্টারাকশন করতে সাহায্য করে ওই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউনিফেসিয়েন্স। সিমিলারলি রেট্রোভাইরাস আর ইউজ টু ক্যারি
ডিজারেবল জিন ইন্টু অ্যানিমেল সেল। রেট্রোভাইরাসের ক্ষেত্রেও যদি আমরা স্পেসিফিক জিনটাকে দিয়ে আমরা অ্যানিমেল সেলকে মানে ইনফেকশন করতে সাহায্য করি। তো কম্পিটেন্ট হোস্ট বলতে কী বোঝায় না, কম্পিটেন্ট হোস্ট ইজ এসেনশিয়াল ফর ট্রান্সফরমেশান উইথ রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে কম্পিটেন্ট হোস্ট আমরা কোথায় ব্যবহার করি থাকি, যখন ট্রান্সফরমেশান উইথ রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএটাকে কোনো কারো শরীরে ট্রান্সফরমেশন করতে যাই, তখন কিন্তু আমরা সেখানে কম্পিটেন্ট হোস্টটাকে ব্যবহার করে থাকি। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা যে সিন্স ডিএনএ ইজ এ হাইড্রোফোবিক মলিকুলস, তাই না, হাইড্রোফোবিক কারণ ডিএনএ মলিকুল, ইট ক্যান নট পাস থ্রু দ্য মেমব্রেন। যেহেতু আমরা জানি যে প্লাজমা মেমব্রেন দিয়ে কোনো হাইড্রোফিলিক মলিকুলস পাস করতে পারে না, কারণ আমরা জানি যে মেমব্রেনের স্ট্রাকচার যদি আমরা দেখি, লিপিড বাইলেয়ার থাকে, সেখানে যে হেড এবং টেল থাকে পোলার নন পোলার, এটা হাইড্রোফিলিক হবে আর নিচেরটা আছে হাইড্রোফোবিক হবে। তাই জন্য যদি ডিএনএই হাইড্রোফিলিক হয় তাহলে হাইড্রোফিলিকের মধ্যে ইন্টারাকশন দেখাবে না, তারা রিপালস দেখাবে। তো যে কারণে একটা ডিএনএ ইজিলি মুভ করতে পারবে না একটা প্লাজমা মেমব্রেন দিয়ে। তখন কি করতে হবে না, তখন ওই ব্যাকটেরিয়ার সেল মাস্ট হ্যাভ ক্যাপাবল অফ দ্য টেক আপ ডিএনএ। তখন তাকে কি করতে হবে, একটা ব্যাকটেরিয়া সেলকে কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে ওই প্লাজমা মেমব্রেনটাকে ভেদ করে সে সেলের ভিতরে প্রবেশ করতে পারে। তো এই জন্য আমরা রিকম্বিনেন্ট প্লাজমিনটাকে আবিষ্কার করেছি। তখন সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়া সেলের মধ্যে ইনসার্ট করতে সক্ষম হয়েছি। তো দেখে নাও যে কম্পিটেন্ট হোস্ট এখানে কি ফাংশন করছে, যে দিস ইজ ডান বাই দ্য ট্রিটমেন্ট করা হয় ব্যাকটেরিয়া উইথ এ স্পেসিফিক কনসেন্ট্রেশন অফ এ ডাইভ্যালেন্ট cation such as calcium with the increase the efficiency with DNA which DNA enters the bacterium with pass through the cell wall। তাহলে কম্পিটেন্ট হোস্টের ক্ষেত্রে কি করা হয়, ওই ব্যাকটেরিয়ার যে ডিএনএটাকে তাকে ক্যালসিয়াম দিয়ে ট্রিটমেন্ট করা হয়, আলটিমেট যেটা তৈরি হলো সেটা কিন্তু ইজিলি সেল ওয়ালটাকে পেনিট্রেট করতে পারবে। তো রিকম্বিনেন্ট ডিএনএ ক্যান দেন বি ফোর্সড ইনটু সাচ সেল বাই ইনকিউবেটিং দ্য সেল উইথ কম্পিটেন্ট ডিএনএ অন আইস ফলো বাই প্লেসিং দেম ব্রিফলি এট 42 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা হিটস্ট্রোক বলি, দেন পুটিং দ্য ব্যাক অন দ্য আইস। দিস এনেবল দ্য ব্যাকটেরিয়া টু টেক আপ দ্য রিকম্বিনেন্ট ডিএনএ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিটেন্ট হোস্টের ক্ষেত্রে এনাদার একটা ইনফরমেশান যেটা আমরা দেখতে পেলাম, যে কোনো একটা ফরেন ডিএনএকে বা রিকম্বিনেন্ট ডিএনএ থেকে প্রথমে ফোর্স করা হবে কি করার জন্য না, একটা হোস্ট সেল ইনকিউবেটিং সেলকে ভিতরে ঢোকার জন্য। তো তার আগে কি করা হবে না, ওই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আইসে রাখা হবে, রেখে তার বাইরে একটা ওই প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেডের পাশাপাশিতে হিট শক করা হয়। করার পরে তার বাইরের দিকে একটা পুটিং তৈরি হয়ে যাবে, সে কিন্তু একটা ডিএনএটাকে ব্যাকটেরিয়ার মধ্যে এন্ট্রি করতে সাহায্য করবে। এইভাবে আমরা কি করে থাকি, ব্যাকটেরিয়াকে যে মডিফিকেশন করা হবে তার যে ডিএনএটাকে আলটিমেট আমরা ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করাচ্ছি। তো আদার কিছু মেথডস রয়েছে যেগুলো আমরা দেখতে পাবো, যে কিভাবে একটা হোস্ট সেলের মধ্যে ওই রিকম্বিনেন্ট ডিএনএটাকে কীভাবে প্রবেশ করানো হবে। তো দেয়ার আর দ্য আদার মেথডস ইন্ট্রোডিউসিং দ্য ফরেন ডিএনএ ইন্টু দ্য হোস্ট সেল, সাম দিস আর ব্রিফলি ডিসক্রাইবড বিলো। কী যেমন মাইক্রো ইঞ্জেকশনের ক্ষেত্রে কী করা হবে, খুবই ছোটো ইঞ্জেকশন যার মাধ্যমে ওই ফরেন ডিএনএটাকে রাখা হবে, দিয়ে ইনজেক্ট করা হবে কোনো একটা হোস্ট সেলের মধ্যে। ইন দিস মেথড রিকম্বিনেন্ট ডিএনএ ইজ ডাইরেক্টলি ইনজেক্টেড ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যানিমেল সেল বাই ইউজিং মাইক্রোনিডল কিংবা মাইক্রোপিপেটস। তাহলে মাইক্রোনিডল বা মাইক্রোপিপেট ইউজ করে যখন তার মাধ্যমে ওই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা কী করছি, কোনো অ্যানিমেল সেলের মধ্যেই এন্ট্রি করতে সক্ষম হচ্ছি, তখন তাকে বলা হয় কি মাইক্রো ইঞ্জেকশন। ইট ইজ ইউজড ইন উসাইড এগ অ্যান্ড এমব্রায়ো। তাহলে আমরা বেসিক্যালি এই পদ্ধতিটাকে ব্যবহার করে থাকি উসাইডের ক্ষেত্রে, এমব্রায়ো ক্ষেত্রে কিংবা এগের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এনাদার কিছু রয়েছে যেমন জিনগান বা বায়োলজিস্টিক পদ্ধতি। তাহলে জিনগান কিংবা বায়োলজিস্টিক পদ্ধতির মাধ্যমে কি করা হয়েছে, ইট ইন দিস মেথড ডিএনএ কোটেড অনটু মাইক্রোস্কোপিক প্যালেট ইনসর্ট ইনটু টার্গেট ডিএনএ বা টার্গেট সেল। তাহলে আমরা কি করছি, এখানে দেখতে পাচ্ছি যে ব্যালিস্টিক মেথড বা জিনগান পদ্ধতির মাধ্যমে কি করা হবে, প্রথমে একটা ডিএনএটাকে ভেরি কেয়ারফুলি তাকে এন্টার করা হচ্ছে এর মধ্যে, এবং সেটাকে আমরা শ্যুট করছি একটা পাতার উপর, তখন সেটা কিন্তু ওই পাতা কিংবা অন্যান্য সেলে কিন্তু ঢুকে যাবে। তো বলে রাখি এখানে কিন্তু ওই যে সাকসেসিভ রেটটা 100% এফিসিয়েন্সি আমরা পাবো না, ওটা কিন্তু সাকসেস না হতে পারে, বারবার ট্রাই করতে হয়। তো থ্রু ইট ইজ ডেলিভার্ড ফর প্ল্যান্ট, দিস টেকনিক ইজ অলসো ইউজড ইন ইনসার্ট জিনস
into the animal cell near wounds leading to reduce healthy time and promote tissue repair। তো এইভাবে কিন্তু আমরা জিনটাকে একটা স্পেসিফিক হোস্ট সেলের ক্ষেত্রে প্রবেশ করিয়ে থাকি। তো নেক্সট কিন্তু আমরা বাকি যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে মোটামুটি আমরা এর দুটো পড়লাম।